নিচের দিকে এইদিকে আইডেন্টিটি নাম্বার থাকবে, এই জায়গাটাতে আধার নাম্বারটা তুমি পুট করতে হবে, মোবাইল নাম্বারটা আর ইমেল আইডিতে ওটিপি যাবে, সেই ওটিপিটাকে পুট করতে হবে। আমরা রেজিস্ট্রেশন ফর্মটা তো কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করিনি, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট রয়েছে। WBCE 2025 কিন্তু ফর্ম ফিল আপ কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। তোমাদের 22শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি তার সাথে আর্কিটেকচারের যে পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিয়ে থাকে, সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের হতে চলেছে। তোমার যদি অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে ম্যাথামেটিক্স থাকতেই হবে তারপরে তুমি এই পরীক্ষায় এলিজিবল, না, সেটা কিন্তু নয়। তুমি যদি ইঞ্জিনিয়ারিং দিকে যেতে চাও বা আর্কিটেকচার দিকে যেতে চাও তাহলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথটা কম্পালসারি। আর যদি তুমি PCB নিয়ে পড়েছো, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করেছো, তখনও কিন্তু তুমি এই পরীক্ষাটা দিতে পারবে, কারণ এই পরীক্ষা দুটো পেপারে হয়ে থাকে, পেপার 1 পেপার 2। একটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির পেপার, একটা হচ্ছে ম্যাথামেটিক্সের পেপার থাকে। তো তুমি যদি চাও ফিজিক্স কেমিস্ট্রির পেপারটাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ পেপার 1-এ শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে, এটার নিরিখে তুমি কিন্তু ফার্মাসিতে ভর্তি হতে পারবে। ঠিক আছে, বিভিন্ন তোমার প্রাইভেট কলেজ আছে, সেই কলেজগুলোতে ইভেন গভর্নমেন্টও খুব ভালো ভালো কলেজ আছে, আমাদের যাদবপুর আছে, জলপাইগুড়ি আছে, এই দুটোই মেন আর কি। তো সেগুলোতে তুমি যেতে পারবে। ঠিক আছে, তো আমরা আজকে বিশেষত দেখবো যে কবে কি ডেটগুলো দিয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ, কারেকশন পিরিয়ড কবে, কেমনভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কী কী ডকুমেন্টস লাগবে, আর তার সাথে হচ্ছে তোমার কত টাকা কি পেমেন্ট করতে হবে, কাদের জন্য, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, বিভিন্ন ক্যাটাগরির জন্য, অর্থাৎ SC ST OBCদের জন্য, সকলের জন্য কিন্তু আলাদা আলাদা ফিস পেমেন্ট করতে হবে। সব কিছু আমরা দেখবো। সবচেয়ে প্রথমে আগে চলে যাই যে কবে হচ্ছে তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। দেখো, ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 22/1/2025-এ, চলবে 23/2/2025 পর্যন্ত, অর্থাৎ 1 মাস ধরে টানা ফর্ম ফিল আপ চলবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং। প্রথমত আমাদের কারেকশনের কথাটা আসবে না যদি তোমরা আমাদের ভিডিওগুলো ভালো করে ফলো করো। আমরা প্রতি বছর গাইড করে থাকি যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, একদম পুরো ত্রুটি হবে না এক ফোঁটা, এমনভাবেই আমরা তোমাদেরকে ফ্রিতে আর কি সব কিছু বলে দেবো। ইউটিউবেই যুক্ত থাকো, জাস্ট আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, সব কিছু প্রসেসটা দেখিয়ে দেবো। 22 তারিখে একটা ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে করতে হবে। ঠিক আছে, তো প্রথমত ভুলভ্রান্তি যাতে না হয়, এরপর যদি ভুল হয়ে যায় বাই চান্স, তোমার কাছে 25/2 থেকে 27/2 পর্যন্ত সময় থাকবে। এই 2-3 দিনের মধ্যে তোমাকে কিন্তু কারেকশন করতে দেবে, অর্থাৎ তোমার যাই ভুল হয়ে থাকুক তুমি এটাকে কারেক্ট করে নিতে পারবে, কারেকশন করে নিতে পারবে। ঠিক আছে, আর একটা ভুল ধারণা অনেকের মধ্যে আছে, যেটার জন্য প্রায় ধরে রাখো ওয়েস্ট বেঙ্গলের প্রায় 50% ছেলেমেয়ে এই জিনিসটা সম্পর্কে ওয়াকিবহাল নয়। ঠিক আছে, কি জিনিসটা, যে অনেকে ভাবে যে আমি 2025 সালেই তো HS দেবো, তাহলে আমি কিভাবে এলিজিবল হব। দেখো, খুব ভালো করে শুনো, তুমি 2019 সালে HS দাও, 2020 সালে দাও, 2021 সালে দাও, 2022 সালে দাও, ইভেন তার আগে HS দাও, বা 2024-এ দাও, বা 2025-এ HS দেবে, সকলেই কিন্তু এলিজিবল এই পরীক্ষাটার জন্য। মিনিমাম তোমার 18 বছরের মতন বয়স হতে হবে, 17 বছরের মতন একটা বয়স হতে হবে। 2025 সাল পর্যন্ত আমি দেখিয়ে দেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, চিন্তার কিছু নেই, 17 বছরের মতন হয়। 2025 সালে যারা এবছর HS দেবে তারাও কিন্তু এলিজিবল এই পরীক্ষাটার জন্য। যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে তখন ওখানে একটা অপশন আছে যে পাস করে গিয়েছো নাকি অ্যাপিয়ারিং স্টুডেন্ট, অর্থাৎ তোমরা অ্যাপিয়ারিং স্টুডেন্ট হিসাবে যাবে। তোমাকে এইখানে এই পরীক্ষাটায় বসার জন্য HS-এর কোনো মার্কসের প্রয়োজন হয় না। আমরা আগে পরীক্ষায় কোয়ালিফাই করব, কাউন্সিলিং করব, যেই কলেজ পাবো সেই কলেজের উপর ভিত্তি করবো, তখন আমাদের হচ্ছে মার্কশিটটা শো করতে হয়, বা কাউন্সিলিংয়ের সময় গিয়ে পরে আমাদেরকে মার্কসটা পুট করতে হয়। এখন মার্কসের কোনো গপ্প নেই। ইভেন তুমি কি ক্যাটাগরি সিলেক্ট করবে, অর্থাৎ বিশেষ করে জেনারেলরা, জেনারেল একটা নর্মাল জেনারেল হয়, একটা জেনারেল EWS হয়ে থাকে। যারা EWS বুঝো না তাদেরকে আমি আগে বলে দেবো EWS জিনিসটা কি, ইকোনমিক উইকার সেকশন। ঠিক আছে, তো এই EWS সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, তুমি কিন্তু একটা SC ক্যাটাগরির মতো সুযোগ সুবিধা পাবে। মানে SC ক্যাটাগরিতে যেমন অনেক বেশি র্যাঙ্কেও একটা কলেজ পেয়ে যায়, একটা EWS ক্যাটাগরি কিন্তু একটা বেশি র্যাঙ্ক করে পরেও একটা ভালো কলেজ পেয়ে যেতে পারে। এই জন্য EWS সার্টিফিকেট কেমনভাবে করতে হয় নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, এবারেও বলে দেবো। তোমরা জাস্ট যখন ফর্ম ফিল আপ করবে কেয়ারফুলি আগে শুনবে, বা নিজে আগে ডিসিশন নেবে যে তুমি জেনারেল হিসাবে যাবে নাকি EWS হিসাবে যাবে। এবার EWS সবাই যেতে পারবে না, EWS-এর একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। তুমি যদি সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ো, তোমার যদি সেই এলিজিবিলিটি থাকে, তাহলে তুমি অবভিয়াসলি EWS দিয়ে যাবে। এরপর বক্তব্যটা অনেকের মধ্যে যে আমার তো EWS সার্টিফিকেট নেই, তাহলে আমি কি করব। তোমার না থাকলেও তুমি EWS সার্টিফিকেট এখন পুট করতে পারো। পরবর্তী সময় যখন তোমার হাতে EWS সার্টিফিকেট আসবে, সে পরীক্ষা হবে, কাউন্সিলিং হবে, সে এখন আগস্ট মাস নাগাদ, তখন তুমি ওটাকে শো করতে পারবে যে হ্যাঁ আমার EWS সার্টিফিকেট রয়েছে। কারণ EWS সার্টিফিকেটের রুলসই হচ্ছে মার্চ মাসের পরে তুমি পাবে। একটা ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে EWS সার্টিফিকেট ভ্যালিড থাকে। তুমি যদি মার্চ টু মার্চ ভ্যালিড থাকে, অর্থাৎ 2025 সালের EWS সার্টিফিকেট কখন তৈরি করতে পারবে তুমি, 2025 সালের মার্চ মাসে। ঠিক আছে, তার জন্যই এখন শো করতে হয় না, ওটা পরবর্তী সময় গিয়ে পরে শো করতে হয়। ইভেন অন্য কোনো ক্যাটাগরির সার্টিফিকেট এখন শো করতে হয় না, পরবর্তী সময় গিয়ে পরে শো করতে হয়।
আচ্ছা, অ্যাডমিট কার্ড তোমাদের বেরোবে 17/4 অ্যাডমিট কার্ড বেরোবে, আর পরীক্ষা হবে তোমাদের 27 এপ্রিল পরীক্ষা হবে, 27/4 তোমাদের পরীক্ষা হবে। বাকি হচ্ছে কবে রেজাল্ট বেরোবে না বেরোবে সেগুলো হচ্ছে পরবর্তী সময় ডিক্লিয়ার করবে। এরপর আমরা একটু চলে যাই যে কিভাবে হচ্ছে আমরা ফর্ম ফিল আপ করবো, সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। যে আমাদের 22 তারিখ থেকে যে ফর্ম ফিল আপ শুরু হবে, এইটা হচ্ছে WBJEE-র অফিসিয়াল ওয়েবসাইট। কি করবে, WBJEE 2025 লিখবে, WBJEE-র অফিসিয়াল ওয়েবসাইটে যাবে wbje.nic.in/WBJEE, বা আমি লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে দিয়ে দেবো। এই ওয়েবসাইটটাতে যাবে, 22 তারিখেও আমি আরেকবার দেখাবো। নিচের দিকে যখন আসবে এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এই সেকশনটাতে আমরা পেয়ে যাবো একটা নতুন সেকশন যে অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে। যখনই এইটাতে আমরা ক্লিক করবো আমরা একটা নতুন পেজে যাব, যেটা হচ্ছে দেখতে অনেকটা এরকম হবে। এরকম একটা পেজে চলে যাব, যেই পেজের এই সাইডের সেকশনটা আমাদেরকে দেখতে হবে। আমরা প্রথমবারের জন্য WBJEE পরীক্ষা দিই বা ড্রপার স্টুডেন্ট হয়ে থাকি, যা ইচ্ছে হয়ে থাকি, আমি 2 বছর 3 বছর ধরে ড্রপ দিচ্ছি বা প্রথমবারের জন্য অ্যাপিয়ার করছি, প্রথমবার এবছর HS দিচ্ছি, সকল ক্যান্ডিডেটকে নিচের দিকের এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে এই সেকশনটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, যখনই এই সেকশনটাতে ক্লিক করবে একটা তোমার কাছে ইন্টারফেস আসবে, যে ডিসক্লেমারের একটা আসবে যে আমাকে এই জিনিস করতে হবে, লেখা আছে যে তোমাকে এইগুলো ফলো করতে হবে। নিচের দিকে যাব, এখানে আই অ্যাগ্রি বলে একটা অপশন থাকবে, এই আই অ্যাগ্রি বটনটাতে ক্লিক করার সাথে সাথে আমরা একটা নতুন পেজে চলে আসবো, যেই পেজটাতে আমাকে আমার সব কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। সবচেয়ে প্রথমে কি করতে হবে, ক্যান্ডিডেট নেম দিতে হবে, শুনে নাও ভালো করে, সব কিছু কিন্তু ক্যাপিটাল লেটারে দেবে। ক্যান্ডিডেট নেম ক্যাপিটাল লেটারে লিখবো, মাদার নেম ক্যাপিটাল লেটারে লিখবো। এই মাদার নেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে শুনবে, কারণ এই মাদার নেমের উপর ভিত্তি করেই তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। যদি এইখানে কোনোভাবে একবার ভুল হয়েছে, তোমাকে কিন্তু ওই ভুলটা নিয়ে পরেই যেতে হবে, কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করতে হবে, পরবর্তী সময় ভেরিফিকেশনে প্রচুর অসুবিধা হয়ে যাবে। জেন্ডারে তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবে, তোমার ফাদার নেম সব ক্যাপিটালে লিখবে, ডেট অফ বার্থ দেবে, আইডেন্টিফিকেশন টাইপ, অর্থাৎ তোমার কাছে যদি ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা এনি আধার ভ্যালিড আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, এটার অর্থই হচ্ছে আধার কার্ড। ঠিক আছে, তোমার কাছে ভোটার কার্ড না থাকতেও পারে, এবছর যদি তোমার 18 বছর বয়স না হয়েছে, ভোটার কার্ড না থাকতেও পারে, পাসপোর্ট না থাকতেও পারে, রেশন কার্ড থাকাটা স্বাভাবিক, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড থাকা স্বাভাবিক। যদি এই দুটো নাও দিতে চাও, এই নিচের অপশনটাতে ক্লিক করবে যে এনি আদার গভর্নমেন্ট আইডি প্রুফ, দিয়ে কী দেবে, আধার কার্ড। সেটা কোথায় দেবে, নিচের দিকে এইদিকে আইডেন্টিটি নাম্বার থাকবে, এই জায়গাটাতে আধার নাম্বারটা তুমি পুট করে দেবে, বা তুমি যদি চাও অ্যাডমিট কার্ডও দিতে পারো, তুমি যদি চাও তোমার রেশন কার্ডও দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। নিচের দিকে এইখানে মোবাইল নাম্বার দিতে বলেছে আর ইমেল আইডি দিতে বলেছে, খুব ভাইটাল জায়গা। তুমি যেই মোবাইল নাম্বারটা এখন দেবে, এইটাতেই কিন্তু তুমি সব কিছু নোটিফিকেশনগুলো পাবে। তার মতন ভেবে চিনতে একটা মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। যদি তোমার নিজস্ব ইমেল আইডি না থাকে, আগে ইমেল আইডি ক্রিয়েট করবে, তারপরে দেবে। আর পারলে মোবাইল নাম্বারে তোমার যদি নিজস্ব না থাকে, একটা মোবাইল নাম্বার নিয়ে নেবে, কারণ কলেজে ভর্তি হওয়ার সময় আবার ভেরিফিকেশনে নয়তো অসুবিধা হয়। যদিও কাউন্সিলিংয়ের সময় চেঞ্জ করা যায়, তবুও আমি বলি এখন থেকে ভেরিফিকেশনটা করে রাখবে, সুবিধা হবে। এই মোবাইল নাম্বার আর এই ইমেল আইডিতে কিন্তু ওটিপি যাবে, তোমাকে ওটিপি ভেরিফিকেশনটা কমপ্লিট করাটা মাস্ট, নয়তো তুমি পরবর্তী প্রসেসে আর এগোতে পারবে না। এইখানে একটা পাসওয়ার্ড তোমাকে চুজ করতে হবে। এই পাসওয়ার্ডটা চুজ করাটা একটু ভাইটাল জায়গা। কিভাবে চুজ করতে হয়, সাপোজ ধরো তোমার নাম হচ্ছে রাজু, RAJU @ বা হ্যাশট্যাগ বা একটা ডলারের সাইন, দিয়ে 93210, যা একটা কিছু দিলে। কি করলাম আমি, একটা নিজের নামের প্রথম অক্ষরটাকে ক্যাপিটালে লিখেছি, বাদবাকিগুলোকে স্মলে লিখেছি। এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। একটা স্পেশাল ক্যারেক্টার দিয়েছি, আর বাকি নিউমেরিক্যাল রেখেছি মিনিমাম একটা। এটা হচ্ছে যে কোনো পাসওয়ার্ড দেওয়ার ফরম্যাট। এই ফরম্যাট ছাড়া তুমি পাসওয়ার্ড দিতে পারবে না, আর মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9টা ক্যারেক্টার হয়েছে, মিনিমাম 8টা ক্যারেক্টার হতে পারবে। একটা ক্যাপিটাল, একটা স্মল, একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, নিউমেরিক্যাল, এই জিনিসটা থাকাটা জরুরি। এই জায়গাটাতেও যেই পাসওয়ার্ডটা আমি এখানে লিখেছিলাম, সেই পাসওয়ার্ডটা আবার এখানে রিপিট করবো, আর কিছু নয়। ব্যাস, এই সেকশনটা হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে এখানে একটা সিকিউরিটি পিন থাকবে, অর্থাৎ যেটা লেখা থাকবে সেই জিনিসটাকে আমরা এখানে লিখবো, দিয়ে সাবমিট বটনে ক্লিক করব। তাহলে আমরা নেক্সট পেজে চলে আসবে যে ডু ইউ উইশ টু সাবমিট। আমরা বলবো যে হ্যাঁ আমরা সাবমিট করতে চাই, ইয়েসটাতে ক্লিক করবো। ইয়েসটাতে ক্লিক করার পরে তুমি যেটা ফিল আপ করেছিলে সেই পেজটা এখানে চলে আসবে, তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি আর সব কিছু চলে আসবে। দেখো এখানে একটা অপশন আছে এগ্রি টু ইউজ সেন্ড আপডেটস অ্যান্ড নোটিফিকেশন, এটাকে ইয়েস করবে। ইয়েস করাটা জরুরি, কারণ তুমি চাইছো যে তোমার মোবাইলে বা ইমেলে সব আপডেটগুলো যাক, যে যখন তোমার কোনো যদি নতুন কিছু আপডেট আসে, কিছু চেঞ্জ হয়, বা তোমার ধরো কিছু ডকুমেন্টস পুট করেছো, যেটা আপলোড করেছো সেটা কিছু ভুল ভ্রান্তি আছে, তোমাকে এইখানের মাধ্যমে জানিয়ে দেবে। ঠিক আছে, এই দুটোকে ইয়েস করবে, সাবমিট অ্যান্ড নেক্সট করবো, দিয়ে হচ্ছে আমরা একটা নতুন পেজে চলে যাব। দেখো
এইখানে এসে পরে আমাদেরকে যে আমাদের মোবাইল নাম্বারটা আর ইমেল আইডিতে ওটিপি যাবে, সেই ওটিপিটাকে পুট করতে হবে। ভালোভাবে শুনবে, মোবাইল নাম্বার আর ইমেল আইডি দুটোর ওটিপিকেই পুট করবে, নিচের দিকে সিকিউরিটি পিনটাকে দিয়ে পরে ভেরিফাইস ফাইনাল সাবমিট করবে। এরপরে এখানে এসে পরে একটা ঝামেলা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে মোবাইল নাম্বারে শুধু ওটিপি যাচ্ছে, ইমেল আইডিতে ওটিপি যায় না। আবার অনেক সময় হয় ইমেল আইডিতে ওটিপি যাচ্ছে, মোবাইল নাম্বারে ওটিপি যায় না। কি করবে? যদি তোমার যে কোনো একটা জায়গাতে ওটিপি যায় আর একটা জায়গাতে ওটিপি না যায়, দুটো জায়গাতেই ওই সেম ওটিপিটাকেই পুট করবে। ভালোভাবে বুঝলে, যেখানে যে কোনো একটা জায়গাতে ওটিপি যাচ্ছে তাহলে তুমি ওই ওটিপিটাকেই দুটো জায়গাতে পুট করবে, যদি ইন্ডিভিজুয়ালি দুটো আলাদা আলাদা ওটিপি দুটো জায়গাতে না গিয়ে থাকে। ক্লিয়ার হলো? ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করার পরে আমরা হচ্ছে নেক্সট এই পেজে চলে আসবো, যেখানে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা রেজিস্ট্রেশন ফর্মটা তো কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করিনি, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট রয়েছে, এক্সাম সেন্টার চুজ করাটা ইনকমপ্লিট রয়েছে, ফটোগ্রাফ আপলোড বা সিগনেচার আপলোডটা ইনকমপ্লিট রয়েছে, আর ফাইনাল সাবমিট করার পর রেজিস্ট্রেশন ফিস যে পেমেন্টটা করবো সেটাও ইনকমপ্লিট রয়েছে। একটা কমপ্লিট, বাদবাকি পুরো প্রসেসটাকে ইনকমপ্লিট রয়েছে। এরপর তোমাকে এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, যেমন এই যে এইটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটের। এই অ্যাপ্লিকেশন নাম্বার আর আমরা একটু আগে যে পাসওয়ার্ড পেয়েছিলাম, এই অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে পরে তুমি লগ ইন করতে পারবে। কোথার থেকে লগ ইন করবে আমি একবার দেখিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো এইখানে আমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করেছিলাম, এইখানে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে পরে এই সিকিউরিটি পিনটা দিয়ে পরে আমরা এবারে সাইন ইন করতে পারি। যদি পাসওয়ার্ড কোনোভাবে ভুলে যাও, ফরগট পাসওয়ার্ড করে পরে পাসওয়ার্ড রিসেট করতে পারবে, কোনো চিন্তার কিছু নেই। এই জিনিসটাকে মাথায় রাখবে। আমরা প্রথমবার যখন ফর্ম ফিল আপ করতে যাব তখন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করব, সে যে কেউ হোক, তুমি আগেও পরীক্ষা দিচ্ছ, এখন দিচ্ছ, প্রথমবারের জন্য, সকলের জন্য। এরপর ধরো তুমি বাই চান্স পুরো প্রসেসটা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করার পর কোনোভাবে নেটওয়ার্ক চলে গেছে বা কোনোভাবে ডিভাইস অফ হয়ে গেছে বা ভুলে গেছো বা কেটে গেছে, সার্ভার এরর এসেছে, মাল্টিপল জিনিস হতে পারে, তুমি আবার এখানে এসে পরে লগ ইন করে পরে সাইন ইন করতে পারো, তাহলেই হবে। অ্যাপ্লিকেশন নাম্বার তোমার ইমেলেও চলে যাবে, তোমার এসএমএসেও যাবে, আর পাসওয়ার্ডটা তুমি যেটা পুট করেছো সেটাকে এখানে পোস্ট করাতে হবে। দেখো এই সেকশনটা হয়ে যাওয়ার পরে আমরা একটা একটা করে আসবো। সবচেয়ে প্রথমে আছে অ্যাপ্লিকেশন ফর্মটা ইনকমপ্লিট, আমরা এটাকে কমপ্লিট করবো। কি করবো? নিচের দিকে এইখানে গিয়ে পরে ফিল অ্যাপ্লিকেশন ফর্মের একটা অপশন পাবে, এই যে এইটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, নিচে অ্যাপ্লিকেশন ফর্মের একটা সেকশন পাবে। এটাতে যখনই যাবো এরকম একটা সেকশন পাবো, এই সাইডে সবগুলো লেখা থাকবে। এইখানে তুমি যেগুলো ফিল আপ করেছিলে, ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, তোমার ডেট অফ বার্থ বা তোমার জেন্ডার, তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। তাছাড়া তোমার সিলেক্ট করা হবে, আগে যেহেতু সিলেক্ট করে নিচ্ছ, ন্যাশনালিটিটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, স্টেট অফ ডোমিসাইল তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেটা তুমি সিলেক্ট করলে। এবারে এই WBGE পরীক্ষাটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা দিতে পারে, এটার কোনো মানে নেই। ওয়েস্ট বেঙ্গলের বাইরে পুরো অল ওভার ইন্ডিয়া জুড়ে এই পরীক্ষাটা হয়। দেখো যদি তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি দুটোই ভেরিফাই হয়ে যায় না ওটিপিগুলো, তাহলে এই পাশের টিক চিহ্ন মারা চলে আসবে। আর যদি ভেরিফাই না থাকে, একটা টিক চিহ্ন থাকবে না, তোমাকে এইখানে আবার ক্লিক করে পরে তোমাকে ওইটা ভেরিফাই করতে হবে। এইটা আমরা সিলেক্ট করার পর আমরা নেক্সট পেজে চলে যাব, যেখানে হচ্ছে আমাদেরকে তোমার সিলেক্ট করতে হবে যে আমার রিলিজিয়নটা কি, যে তোমার হিন্দুজিম, মুসলিম না কি, তোমার রিলিজিয়ন সিলেক্ট করলে ক্যাটাগরিতে এসে পড়ে এই জায়গাটা থেকে খুব ভালো করে শুনো, জেনারেল ইডাব্লিউএস। বিগত বছর থেকেই কিন্তু এই জেনারেল ইডাব্লিউএসদের এটি ক্যাটাগরিটা ইনক্লুড করা হয়েছে, তার আগে থাকেনি, অর্থাৎ আগের বছর থেকে এটা শুরু হয়েছে। ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি। ভালোভাবে শুনবে, যদি তুমি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো এখনই তুমি ইডাব্লিউএস সিলেক্ট করবে, আদারওয়াইজ তুমি সিলেক্ট করতে আর পারবে না। আর তুমি যদি ভাবো যে আমি এখন জেনারেল করলাম, ভবিষ্যতে গিয়ে পরে যদি আমার ইডাব্লিউএস হয় তখন আমি ইডাব্লিউএস করবো, কোনো উপায় নেই। তুমি এখন যদি সিলেক্ট করো তখনই তুমি ওটাতে থাকতে পারবে, আদারওয়াইজ তুমি কোনোভাবে আর পরবর্তী সময় চেঞ্জ করতে পারবে না। তার সাথে তুমি এই নিচের দিকে পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তোমার যদি কোনো ডিসেবিলিটিস থেকে থাকে তুমি ইয়েস অর নো করবে। টিউশন ফি ওয়েভার, এই জিনিসটা কি খুব ভাইটাল একটা জিনিস, খুব ভালো করে শুনবে। এইটার জন্য প্রচুর স্টুডেন্টের ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটা পূরণ হয়। যদি তুমি টিউশন ফি ওয়েভারটাকে ইয়েস করে রাখো, এর অর্থ হচ্ছে যে তোমার ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম সেটা 2.5 লাখের নিচে যদি হয়ে থাকে, বাস্তবে তুমি ইনকাম সার্টিফিকেট বের করতে পারবে একটা পঞ্চায়েত বা ব্লক বা এসডি অফিস থেকে, ডিএম অফিস থেকে, যেখান থেকে বের করতে পারবে যে 2.5 লাখের নিচে তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম, তাহলে কিন্তু তুমি টিউশন ফি ওয়েভারের মধ্যে পড়ে যাবে। এটার গুরুত্বটা কি ভালোভাবে বুঝো। একটা প্রাইভেট কলেজে তোমার একজন বন্ধু যে নর্মাল জেনারেল হিসেবে যে টিউশন ফি ওয়েভারটাকে নো করেছে, সেও পড়াশোনা করতে গেছে আর তুমিও পড়াশোনা করতে গেছো, তার ফিস সেই যেটা পেমেন্ট করবে সেটা 10 লাখ টাকা হলে তোমার ফিসটা 1 থেকে 1.5 লাখ টাকা হবে বা 2 লাখ টাকা হবে। ফারাকটা এখানে ও অনেকটা কম হয়, মানে টিউশন ফি ওয়েভারের মাধ্যমে, মানে যেটা কলেজের টিউশন ফিসটা সেটা তোমার জন্য মুকুব করে দেওয়া হয়। এই টিউশন ফি ওয়েভারটা যদি তুমি ইয়েস করে রাখো। আর দ্বিতীয় জিনিস কি, তোমার যদি ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 1.5 লাখের নিচে হয়ে থাকে তবে বলেই তুমি এটা করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না।
ইনকাম সার্টিফিকেটটাকে দেখো এখান থেকে বিলো 2.5 লাখ না কিসের মধ্যে তুমি পড়ছো সেটাকে এখানে সিলেক্ট করবে। যদি তুমি টিউশন ফি ওয়েবারটাকে ইয়েস করো তো তোমাকে বিলো 2.5 লাখ অবশ্যই করতে হবে, আদারওয়াইজ এটা কোনো অ্যাক্টিভ হবে না, এটা কোনো কাজ হবে না। আর তোমার ফ্যামিলির ইনকাম কীরকম কী সেটাকে পুট করে পরে আমরা সেভ অ্যান্ড নেক্সট করবো। এরপরে আমরা নেক্সট পেজে চলে আসবো, যেখানে আমাদেরকে কোয়ালিফিকেশন ডিটেলস পুট করতে হবে। এই জায়গাটাতে অনেকের সন্দেহ থাকে যে এই পাসিং স্ট্যাটাসটাতে যখনই তুমি সিলেক্ট করবে না, দুটো অপশন আসবে, একটা পাস্ট স্টুডেন্ট আর একটা অ্যাপিয়ারিং স্টুডেন্ট। অ্যাপিয়ারিং স্টুডেন্ট যখনই দিয়ে দেবে এইখানে কোন সাল চলে আসবে, 2025 সাল চলে আসবে। বোর্ড সিলেক্ট করে যেই বোর্ডের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড না সিবিএসসি না কি বোর্ডের মধ্যে পড়ছে সেটা সিলেক্ট করবে, স্কুল বা ইনস্টিটিউটের নাম দেবে আর পিনকোডটা এখানে দেবে 772 বা তোমার যেটা পিনকোড আর কি 70010991 যা ইচ্ছা পিনকোড তুমি সেটা দেবে। সেভ অ্যান্ড নেক্সট করবো। নিচের দিকে নামলে আমরা হচ্ছে আমাদের অ্যাড্রেস পুট করতে হবে, তোমার যেটা অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাকে এখানে পুট করবে পুরোটা। যদি তোমার করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, এখানে একটা টিক চিহ্ন থাকবে, টিক চিহ্নটাতে মেরে দেবে। সেভ অ্যান্ড নেক্সট করবো। আমরা নেক্সট পেজ চলে আসবো, যেখানে হচ্ছে আমাদেরকে এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে। তোমার নিকটবর্তী, এখানে প্রথমে স্টেট সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওয়েস্ট বেঙ্গল। তোমার নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী যেই জায়গা সেই জায়গাটাকে তুমি সিলেক্ট করবে, তোমার বাড়ির কাছে যেটা সেটাকে প্রথমে, তারপরে একটু দূরেরটা, তারপরে একটু দূরেরটা, এরকমভাবে সিলেক্ট করবে। নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট করবো। তারপরে আমরা ওকে অপশানটা চলে আসবে। এখানে আমরা সাবমিট করার পরে আমরা এই পেজটাতে চলে আসবো, যেখানে আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখনও পর্যন্ত আমাদেরকে কোনো ডকুমেন্টস আপলোড করতে হয়নি, এই প্রথম দুটো ডকুমেন্টস আপলোড করতে হলো, যেটা হচ্ছে একটা তোমার সিগনেচার আর একটা তোমার পাসপোর্ট সাইজ ফটো। এই দুটো ছাড়া আর ফর্ম ফিল আপের জন্য কোনো ডকুমেন্টস সাবমিট করতে হয় না, না লাগে রেজাল্ট, না লাগে কিচ্ছু সাবমিট করতে হয় না। প্রথমত তুমি যে সিগনেচারটা করবে বেটার হয় যদি সেটা ব্লু কালিতে হয়ে থাকে, দিয়ে স্ক্যান করাবে, দিয়ে আপলোড করবে। বেটার হয় এই ফর্ম ফিল আপগুলো তোমরা একটা সাইবার ক্যাফেতে গিয়ে পরে করবে, নিজে মরণে না মারাটাই ভালো। দ্বিতীয় জিনিস, যে যদি তোমার এই ফটোগ্রাফে কোনোভাবে কানগুলো না দেখা যায়, তোমার মুখটা অর্ধেকটা ঢাকা রয়েছে, চুলগুলো যদি কান দিয়ে ঢাকা, মানে চুল দিয়ে কানগুলো ঢাকা আছে, এই ছবিগুলো ক্যান্সেল হয়ে যাবে। দ্বিতীয় জিনিস, তোমার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রাখার চেষ্টা করবে, অর্থাৎ হোয়াইট বা যে কোনো একটা লাইট ব্যাকগ্রাউন্ডের উপরে ছবি তুলবে। আর এমন কিছুই ছবি দেবে যেটা রিসেন্ট তোলা, অর্থাৎ তুমি ছবি আপলোড করছো 5 বছর আগে তুলেছো, সেই ছবিটাকে আপলোড করছো, দিয়ে যখন তুমি পরীক্ষার হলে যাচ্ছ মানে তোমার মিলিয়ে পরে দেখছে যে তোমার মুখটার সঙ্গে মিলছে না, এই জিনিসটা করবে না। রিসেন্ট একটা ছবি আপলোড করবে, যাতে এই কিছুদিনের মধ্যে তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমার ফেসের বিশাল কিছু চেঞ্জ যাতে না হয়, যাতে তোমার কোনো প্রবলেম না হয় তোমার এন্ট্রি নিতে, ঠিক আছে? যদিও বিশেষ কিছু প্রবলেম নয়, তবুও রিসেন্ট ছবি দেওয়ার চেষ্টা করবে যাতে চোখ খোলা থাকে। আচ্ছা, অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আমার যদি চশমা পরে থাকি কোনো অসুবিধা নেই, তুমি চশমা পরে ছবি দিতে পারো, চশমা খুলেও করতে পারো, চশমা পরেও করতে পারো। বেটার হয় চশমা পরে ছবিটা দেবে, তা না হলে ওখানে গিয়ে পরে পরীক্ষার হলে আবার বলবে যে চশমা ছিল, চশমা নেই, একটা আসতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে থাকে টিচাররা, চশমা পরেই দেবে, কোনো প্রবলেম নেই। তবে কি বললাম, যে যাতে মুখ না ঢাকা পড়ে যায়, কানগুলো যাতে ভিজিবল হয় ক্লিয়ারলি, চুলকে পিছনে করবে, তারপর ছবি তুলবে, এটা কিন্তু মাস্ট। এখানে দুটোকে সিলেক্ট করবো। এবারে এইটারও একটা ব্যাপার আছে, তুমি যে ফাইলটা দেবে সেই ফাইলটাকে 10 কেবির থেকে 200 কেবির মধ্যে হতে হবে, আর এই ফাইলটা জেপিজি হতে হবে, জেপিজি ফরম্যাটে হতে হবে। যে কোনো তুমি সাইবার ক্যাফেতে যাবে তারাই করে দেবে। আর তোমার ছবিটাও হচ্ছে 4 থেকে 30, সিগনেচারটা 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। এইখানে এই ফাইনাল সাবমিট অ্যান্ড প্রিভিউটাতে যখনই আমরা ক্লিক করব, আমরা এতক্ষণ ধরে যা যা ফিল আপ করেছিলাম সেই সব কিছু চলে আসবে। দেখো এতক্ষণ ধরে যা যা ফিল আপ করেছিলাম এইখানটাতে চলে আসবে ছবিগুলো। এখানে আমরা সেলফ ভেরিফাইড করবো, দিয়ে আমরা যখনই ফাইনাল সাবমিট করব, যত কিছু সাবমিট করেছিলাম সব সাবমিটেড জিনিসগুলো একটা পেজে চলে আসবে। যে এইখানে সব কিছু সাবমিট করেছিলাম এগুলো একটা পেজে চলে আসবে। আমরা একদম নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখানে একটা ডিক্লিয়ারেশন থাকবে, যেখানেতে আমাদেরকে চেকবক্সটাতে টিক করতে হবে, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করতে হবে। ভালোভাবে শুনবে, এই সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট যদি একবার তুমি করে দাও, তুমি আর কোনোভাবে এডিট করতে পারবে না। তোমার যদি মনে হয় আরেকবার চেক করে দেখে নেবে, প্রিভিয়াসে গিয়ে পরে চেক করে দেখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, সবগুলো সেভ হয়ে থাকবে। তারপরে এই সেভরে আবার তুমি ফাইনাল সাবমিট করে দিলে, নয়তো যত কিছু ফিল আপ করেছিলে এই উপরটাতে এখানে সব কিছু লেখা থাকবে, একবার করে দেখে নিতে পারো, ঠিক আছে? এরপর যদি তারপরেও কিছু ভুলভ্রান্তি থাকে, ওই 25শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে কারেকশন পিরিয়ড উইন্ডোটা ওপেন করবে, তখন আমরা তোমার এডিট করে নিতে পারবো। এটাকে সাবমিট করে দেওয়ার পর আমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। এই যে ইয়েস করবো। এবারে আমরা কোথায় চলে এলো, দেখো এখানে আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ইনকমপ্লিট রয়েছে, পে রেজিস্ট্রেশন ফিসটা ইনকমপ্লিট রয়েছে, সেটাকে পে রেজিস্ট্রেশন ফিসে ক্লিক করবো। এরপর আমাদেরকে যেটা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের প্রসিডিওরটা একটু দেখে নাও। তার আগে কত কি পেমেন্ট করতে হবে একটু বলে দিই। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে মেল হয়ে থাকলে 500 টাকা দিতে হবে, ফিমেল হয়ে থাকলে 400 টাকা দিতে হবে। আর যদি তুমি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস বা টিএফডাব্লিউ হয়ে থাকো বা থার্ড জেন্ডার হয়ে থাকো, তখন সেক্ষেত্রে তোমার মেলদের জন্য
400 টাকা দিতে হবে, আর ফিমেলদের জন্য 300 টাকা দিতে হবে, ব্যাস। ঠিক আছে, যদি তুমি জেনারেল হয়ে থাকো মেলদের 500, ফিমেলদের 400। যদি তুমি SC ST OBC EWS TFW হয়ে থাকো তাহলে হচ্ছে মেলদের 400, ফিমেলদের 300, এতটুকুই। ঠিক আছে, এটা আমরা করব। এইখান থেকে হচ্ছে এই যে ফিসটা পেমেন্ট করব। ফিসটা পেমেন্টের হয়ে যাওয়ার পরে ডাউনলোড কনফার্মেশন পেজের একটা অপশন আসবে, এই যে ডাউনলোড কনফার্মেশন পেজ। এইটাকে কিন্তু নিজের কাছে ডাউনলোড করে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা নিজের কাছে মাস্ট রাখবে কনফার্মেশন পেজটা। বা একটা এই সাইডে অপশন চলে আসে, বাঁ দিকটাতে যদি তোমরা যাও, ইমেল কনফার্মেশন পেজ বলে একটা অপশন চলে আসে, অর্থাৎ বোর্ড তোমার ইমেলে কনফার্মেশন পেজটাকে পাঠিয়ে দেবে পিডিএফটা। তোমরা যে কোনো জায়গার থেকে করাও, এটাকে কিন্তু অবশ্যই করিয়ে নেবে। ঠিক আছে, নিজের ইমেলে থেকে যাবে, সেভ থাকবে, কোনোদিনও হারাবে না। এই পুরো প্রসেস আমি আবার 22 তারিখে এসে পরে তোমাদেরকে প্রসেসটা দেখাবো। আজকে আশা করি এই জিনিসটা দেখে পরে তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার হয়েছে। যদি কিছু এরপরেও সন্দেহ থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।